গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। দিনগুলো কেটে যাচ্ছে আর প্রচন্ড ঠান্ডা পড়েছে, শরীরও মাঝে মাঝে একটু খারাপ হচ্ছে। তার জন্য মাঝে মাঝে তোমাদের থেকে ছুটি নিয়ে নিচ্ছি। আজকে 2 দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ, শরীরটা মাঝে মাঝে খুবই খারাপ হয়ে যাচ্ছে, কাশি, সর্দি, গলা ব্যথা সব মিলিয়ে। প্রত্যেক দিনের মতো আজকে সকালেও ঘুম থেকে উঠে চলে এলাম রান্নাঘরে। আমার যেমন দিনের শুরুটা হয় রান্নাঘর থেকে, তেমনি দিনের শেষটাও হয় রান্নাঘরে। তো এটা আমার মতো অনেকেরই হয়, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। শীতকালে মেয়েদের প্রচুর কষ্ট হয়, কারণ শীতকালে বিছানা ত্যাগ করে, মানে লেপ ত্যাগ করে যখন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে কাজ করতে হয়, মানে সে যে কি কষ্ট আর যন্ত্রণার, মনে হয় এর থেকে যন্ত্রণাদায়ক আর কিছুই হতে পারে না। আমার কাছে তো জাস্ট এটা টর্চার বলে মনে হয়। তো চা করা হয়ে গেছে, চলো চাটা নিয়ে খেতে খেতে গল্প হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বিন্দাস আছি। তো সবাইকে আবারও একবার হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন আমরা চা খাবো। উফ, আমার চোখটা কি কুচকুচ করছে। উফ, ডিস্টার্ব করছিল। তো আমার বর এখনো শুয়ে আছে দেখো, আর আমি কখন থেকে উঠে পড়েছি। আমার বরের 2024 সালে যেরকম ছিল, আমার বর 2025-এও ঠিক সেম আছে। আমি কিন্তু অনেকটা পাল্টে গেছি। দেখো আমাকে, দেখো কত সুন্দর লাগছে, আর আমার বরকে দেখো কেমন লাগছে, পেঁচার মতো। পেঁচার পাশে যদি পেঁচি না থাকে তাহলে কি ভালো লাগে বলো? তো এই যে এখন চা আর বিস্কুট খাওয়া হবে। আর জানো তো বন্ধুরা, আজকে কি ঠান্ডা আর কি হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। আমার তো ওইদিকে দরজা জানলা খুলতেই পারছি না। আমার এমনিতে ওইদিকে উল্টো দিকে পুকুর আছে, তো প্রচণ্ড হাওয়া দেয়, প্রচণ্ড। মানে কি বলবো, কেউ যদি বেশি না 10 মিনিট দাঁড়িয়ে যায় না, অলরেডি সে একদম ঠান্ডা হয়ে যাবে, পুরো একদম চিল। তো যাই হোক, চা খাচ্ছি, তারপরে কাজকর্ম হবে। তো সাথে থেকেও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদেরকে একটা কথা বলবো, যে ব্লগগুলো দিচ্ছি সেগুলো একটু দেখো, ভালো লাগবে। তোমরা কিন্তু কেউ দেখছো না, আমার খুব কষ্ট হচ্ছে। চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, ছটফট ছটফট করে, একটু শরীরটা গরম করে নিই, চাঙ্গা করে নিই, তারপরে তো কাজে মন দিতে হবে, তাই না? আমাদের দাদা ভাই যে বালিশটা কিনেছিল তার কভার তো ছিল না, তো আমার কাছে এই বেড কভারটা ছিল। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম দুর্গাপুজোর সময়, তোমরা তো জানো। একবারই পেতেছিলাম, তারপরে কেচে রেখে দিয়েছিলাম। তো আর বাকি যে বেড কভার আছে না, ওগুলো অনেক বড় বড়। ওটা যেহেতু একটু ছোট সাইজের ছিল, ছোট খাটটাতে পারতাম বলে, তো ভাবলাম যে তাহলে এইটা কেটে বালিশের কভার করে দিই। কারণ এমনি কাপড় কিনতে গেলেও তো সেই মানে কিনে তো বানাতে হবে, কারণ এর মাপে তো আর মানে বালিশের কভার পাওয়া যাবে না। আর বাকি সব বেড কভারগুলো অনেক বেশি মোটা এবং অনেক বড় এবং ভালো কোয়ালিটির। এটা একটু দাম কম ছিল, আর একটু পাতলা টাইপের আছে। তো সেই জন্য পাশে যে দিদি থাকে, আমার যে জামা টামাগুলো সেলাই করে দেয়, ব্লাউজ ট্লাউজ বানাই, তাকে দিয়েছিলাম, বানিয়ে এক্ষুনি দিয়ে গেল। এটা একটা বানিয়েছে, আর একটা মানে একটাতে দুটো হয়ে গেছিলো, আমি বললাম যে দুটোই তাহলে করে দিও। আর তার সাথে এই যে দড়িগুলো বানিয়ে দিয়েছে, লেস যেগুলো লাগে। তো নিয়ে এসে ও পরিয়ে দিয়ে গেল, বলছে দেখি হচ্ছে কিনা, কেমন হয়েছে জানিও। চাটা খাওয়ার পরে চায়ের সব কিছু ধোয়াধুয়ি করে কিছুক্ষণ রেস্ট নিয়ে, মানে শরীরে এনার্জিটা ফুল নিয়ে, এখন চলে এলাম বিছানাগুলো তোলার জন্য। বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিতে হবে। এই সময় বরমশাই গেছে বাথরুমে, আর তাড়াতাড়ি না বিছানা গুছিয়ে দিলে ওই বিছানাতে এসে আবার শুয়ে পড়বে, বাসি বিছানা। তাই তাড়াতাড়ি করে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো অনেকে ভাববে যে মশারিটা কেন আমি এইভাবে রাখি। অ্যাকচুয়ালি কি বলতো, মশারিটা তো কখনো দুপুরবেলা শোয়ার সময় মশারিটাকে খাটিয়ে শুতে হয়, কারণ প্রচুর মশা। আগে মশারিটাকে গুছিয়ে আমি রাখতাম একদম পুরোটা খুলে ভাঁজ করে। আমাদের দাদাভাই আবার বিরক্ত হয়ে যায়, বলে প্রত্যেকদিন মশারিকে এভাবে পুরো খুলে দেবে, আমার হাতে খুব অসহ্য লাগে, তুমি দুটো খুঁট খুলবে, দুটো খুঁট খুলবে না। এই জন্য ওইভাবেই এক সাইড করে রেখে দিই। তো বাড়িতে লোকজন সেরকম নেই, দুটো মানুষই তো থাকি, কেউ তো সেরকম আসেও না। দেখতে হয়তো একটু খারাপ লাগে, আর ওই যে একজন থাকে কুঁড়ে মানুষ, তার সুবিধার জন্য আমাকে এইভাবে রাখতে হয়। মোটামুটি বিছানা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে,
এবারে নিজে একটু ফ্রেশ হয়ে নেব। আশা করি আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমার গলার অবস্থাটা কেমন। যা ঠান্ডা পড়েছে বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে খাও আর না খাও, আগে কিন্তু নিজেকে ফ্রেশ হতে হবে, তারপরে নিজের মুখে প্রলেপ দিতে হবে। মানে সেই যেমন সকালে ঘুম থেকে উঠে মা কাকিমারা সেই কি বলে লাতা দিত, উঠোনে গোবর জল দিত, সেরকম আমাদেরও এখন না ঘুম থেকে ওঠার পরেই সাথে সাথে আগে দেখো মুখেই প্রলেপ দিতে হবে, না হলে থাকতেই পারবে না। সেই একদম মুখগুলো একদম ফেটে সেই কেমন হবে, মনে হবে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মাঠে যেরকম জল না পেলে যে অবস্থা হয়, আমাদের মুখ হাতগুলোও ঠিক সেমন অবস্থা হয়ে যায়। রাতে ঘুমানোর সময় একবার এই প্রলেপ লাগাও আর সকালে ঘুম থেকে উঠেই আগে প্রলেপ লাগাও। মানে কি যে দিনকাল এলো সত্যি বুঝতে পারি না এখন। যা ঠান্ডা গো, এই ফ্রিজে হাত দিতেই আমার যেন মানে কি বলবো কি অবস্থা। আমার এখানেই তো মানালি, কাশ্মীর, সব দার্জিলিং এখানেই সব তৈরি হয়ে গেছে। আমার হাতটা পুরো কেঁপে যাচ্ছে। এটা না বের করে রাখলে না বরফটা ছাড়বে না। দেখো কিরকম বরফ জমেছে। আর একটা বের করতে হবে। এই যে দুটো বের করার একটাই কারণ, একটাতে মাছের মাথা আছে, কোনটাতে আছে সেটা তো বোঝা যাচ্ছে না সেই জন্য। ওদিকে মাছটা বরফ ছাড়ার জন্য বের করে রেখে এলাম, তারপরে পেছনের দিকটাতে চলে এলাম। এদিকে তো পাতা পড়ে, সেগুলো একটু ঝাঁট ফাট দিয়ে দিচ্ছি। তার আগে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, তখন আমি আর ভিডিও করি না। আর এই দিকটাতে বন্ধুরা কি বলবো, যা হাওয়া দিচ্ছে না, গাছগুলো নড়া দেখেই বোঝা যাচ্ছে। এ যা অবস্থা, এত ঠান্ডা মানে কি বলবো, থাকা যাচ্ছে না। মানে কি পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভাবলাম একটু তোমাদেরকে আমার বাগানটা একটু ঘুরিয়ে দেখাই। আমি এগুলোকে না এইখানে তুলে দিয়েছি। এই দিকটাতে একটু ফাঁকা থাকলে প্রচুর প্রবলেম হচ্ছে। বেড়াল এই জানলা দিয়ে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে মানে উৎপাত শুরু করেছে। রাত্রেবেলা এই এটা না লাগিয়ে রাখলে খুব প্রবলেম করছে। আর যেহেতু প্রচুর হাওয়া আসে তার জন্য আমি জানলাটা লাগিয়েই রাখি রাতে। এই যে এদিকে এই গাছগুলো আছে। আর অপরাজিতা গাছটা না আমি কালকে কাটিং করেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি কারণ পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো। এবার কেটে দিয়েছি যাতে নতুন পাতা গজাবে। আর এই যে 3টে মানি প্ল্যান্ট আছে। একটা মানি প্ল্যান্ট এই যে বেড়াল না বারবার এই দিক দিয়ে যাওয়া আসা করে এই টবটাকে ফেলে দিয়ে এই মানি প্ল্যান্টটাকে পুরো মেরেই ফেলেছে। আর এই যে দেখো আমার এই পিটুনিয়াটা আমি আগে যেটা নিয়ে এসেছিলাম এটা অনেকটা বড় হয়েছে। আর এই গাঁদা গাছগুলো না খুব একটা মানে বাড়ছে না, মানে চারদিক থেকে ফ্যাঁকড়া হচ্ছে কিন্তু ওই বাড়ছে না। এটাকেও কেটে দিয়েছি, রেল লিলিগুলোকে। আর এই যে টবটা ফেলে দিয়েছিল তোমাদেরকে বলছিলাম না যে ফেলে দিয়ে পুরো একদম দুটো আলাদা আলাদা করে দিয়েছিল, ভেবেছিলাম ফেলে দেবো। তারপরে আমার কি মনে হলো যে গাঁদা গাছ তো এমনি লাগিয়ে দিলে হয়েও যেতে পারে। দেখো দুদিকে দুটো লাগিয়ে দিয়েছিলাম, সত্যি সত্যি হয়েও মানে ধরেও গেছে। আর আমাদের এই যে ছোট লঙ্কা গাছটাতে দেখো ফুল এসছে। এটা ছোট টবে ছিল, সেটাকে আমি রিপোর্ট করে বড় টবে বসিয়ে দিয়েছি। আমার খুব টেনশন হচ্ছে, এদের না বড় লাঠি দিয়ে চারদিকে ঘিরে রাখতে হবে, নাহলে হাওয়াতে পড়ে যাবে। আর সেকেন্ড টাইম যে তোমাদের দাদাভাই পিটুনিয়াটা নিয়ে এলো সেটা এই যে এখানে বসানো হয়েছে, এটাও বেশ গ্রোথ হচ্ছে, বেশ ভালো দেখলাম। আর এই যে আমার বড় লঙ্কা গাছটা, এই যে দেখো ফুল তো মোটামুটি এসেছে, আশা করি দেখতে পাচ্ছ এই যে লঙ্কাও ধরেছে। ভগবান যদি চায় আশা করি আমার এই গাছটাতে মোটামুটি লঙ্কা ধরবে। নিজের গাছে যদি কিছু একটা ফল ধরে না, ফুল ধরে না, সত্যি প্রচুর আনন্দ হয়। আমার তো বেসিক্যালি প্রচুর আনন্দ হয়। চলো ওই দিকটা একবার ঘুরিয়ে দেখাই। আর এই গাছটা তো নিয়ে এসেছিলাম দুটো, তোমরা জানো। একটা তো অলরেডি সাদাটা মরেই গেছে, প্রথম থেকে ওর অবস্থা খারাপ। আর এ প্রচুর ফুল দিয়েছে, তারপরে এর এখন এইরকম কন্ডিশান। আমি জানি না বাঁচবে কি না। নার্সারিতে বলেছিল যে এগুলো নাকি সারা বছর থাকে এই গাছগুলো, কিন্তু আমার তো মনে হয় না। মানে ওরাও না ঠিকঠাক জানে না, বিক্রি করতে হয় ওরা বিক্রি করে। আর এই গাছটাকেও আমি বেগুনি টগর বলে, নীল টগর বলে, অনেকে অনেক বলে। তো এটাকে আমি কেটে দিয়েছি, কেটে দিয়ে তার যে ডালগুলো ছিল এখানটায় আমি বসিয়ে দিয়েছি, দেখা যাক ধরে কি না। দেখো বুদ্ধজি বেশ ভালোই ফুল দিয়েছে মোটামুটি। আর এবার এখান থেকে নিচ থেকে দেখো এর আবার এই যে ডাল বেরোচ্ছে।
আর তোমাদের দাদাভাই যে চন্দ্রমল্লিকাটা নিয়ে এসেছিলো না, এটা খুব ভালো কোয়ালিটির চন্দ্রমল্লিকা, মানে মোটামুটি এর থেকে একটু ভালো কোয়ালিটির মনে হচ্ছে হবে, কারণ এর ফুলের এটা দেখে বুঝতে পারছি। আর অতিরিক্ত ঠান্ডা আর বাতাসের জন্য না আমার মনে হয় ফুলগুলো ফুটতে চাইছে না। আর এই কালারটা এত জঘন্য মানে দিয়েছে, মানে কি বলবো। আর এই যে দেখো ডায়ান্থাসগুলো আস্তে আস্তে গজাচ্ছে, পাতা আস্তে আস্তে কচিয়েছে, দেখো পাতা কচিয়েছে না, দেখা যাক কি হয়। আর এই যে হচ্ছে আমার গাছ, আর এই গাঁদা গাছগুলো মানে মোটামুটি খুব একটা বিশাল গ্রোথ হচ্ছে না, ইনকা গাঁদাগুলো, দেখা যাক কি হয়। তবে আমার এই নয়নতারাগুলো বেশ ভালো গ্রোথ ছেড়েছে। এই যে 3টে, এদিকে একটা, এদিকে একটা। আর এই যে টমেটো গাছেও ফুল এসছে, এই যে দেখো টমেটো গাছেও ফুল এসছে। আমি এটাকে মোটামুটি একটা 2টো লাঠি দিয়ে বেঁধে রেখেছি। তোমাদের দাদাভাইকে আজকে বলবো 2-3টে লাঠি কেটে দিতে বাঁধার জন্য। আর বেগুন গাছটাকে আমি এইদিকে দিয়েছি, রোদ পাচ্ছিল না ঠিকঠাক। আর এই শীতকালে না এই জায়গাটা একদম রোদ লাগে না, এটাই হচ্ছে প্রবলেম। আর ওই জন্যই না ফুল গাছগুলোতে ঠিকঠাকভাবে ফুল ফুটছে না। আর এই যে আমার সেই নয়নতারার ছোট্ট চারাগুলো, বাবা পাতা পড়ে গেছে, এই যে দেখো মোটামুটি ধরেছে, দেখা যাক কি হয়। আজকে একটু জল দিতে হবে। হালকা হালকা একটু রোদ দিয়েছে, ভাবলাম গাছগুলোতে আগে জল দিয়ে দিই, তারপর বাকি কাজকর্মগুলো করব। যা ঠান্ডা হাওয়া বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাছগুলো পরিমাণে নড়ছে হাওয়াতে। সোয়েটার তো খোলাই যাচ্ছে না, কারণ আমি এখানে সোয়েটার খুলে যদি জলে হাত দিয়ে মানে কাজ করি, তাহলে আমি এখানে শক্ত হয়ে থেকে যাব। জলটা যা ঠান্ডা, মানে পাম্প সঙ্গে সঙ্গে চালালেও যেই অবস্থা, কাল থেকে পাম্প চালিয়ে রাখলে দুপুরের মানে ট্যাঙ্কিতে রোদ লাগে না, সেই জন্য জল বিভৎস ঠান্ডা হয়ে থাকে। এই জলের কাজ করার পরে না আমার হাতগুলো সোজা হতে চায় না, এতটা জল ঠান্ডা, মানে কি বলবো। যাই হোক, আমার বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন আমি প্রত্যেকটা গাছে জল দিয়ে দিই। এখন তো অনেক গাছ হয়ে গেছে, জল দিতে একটু সময়ও লেগে যায়। ও তোমাদেরকে তো বরবটি গাছটা অনেকদিন ধরে দেখানোই হয়নি, ভুলেই যাই, কারণ ওটা তো এক সাইডে রাখা আছে, সেই কারণে। বরবটি গাছটা মোটামুটি অনেক কটাই বরবটি দিয়েছে, প্রায় বলতে পারো 15-20টা মতো বরবটি দিয়েছে। এখন আপাতত বরবটি দিচ্ছে না, গাছটা দেখছি লতিয়ে লতিয়ে বেশ ওপরের দিকে উঠছে। আর প্রচুর ঠান্ডা বললাম না, যে তার কারণে না কোনো গাছে সেভাবে ফুল বলো ফল বলো সেভাবে ফুটছে না। দেখতে পাচ্ছ গাছগুলো কেমন নড়ছে। লঙ্কা গাছটাকে আমার প্রচন্ড ভয় লাগছে, কারণ লঙ্কা গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক ঝাঁকড়া হয়ে গেছে। এই যা হাওয়া দেয় না, মাঝে মাঝে মনে হয় গাছটা না উল্টে পড়ে যায়। গাছগুলোতে জল দিয়ে এসে টুকটাক যে কাজ ছিল সেগুলো করে নিয়ে তারপর ভাবলাম যে রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এখানটা একটু ফুলকপি ভাজা করতে বসেছি, কারণ তোমাদের দাদাভাই কদিন ধরে বলছিল ফুলকপি ভাজা খাবে, ফুলকপি ভাজা খাবে। তাই ভাবলাম যে চলো একটু ফুলকপি ভাজা করে নিই। ওদিকে ফুলকপি ভাজাটা প্রায় হয়ে এসছে, এদিকে দেখলাম ভাতটাও হয়ে গেছে, তাই ভাতের এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আমি এখনো জানি না কি কি রান্না হবে, তবে একটা একটা করে কাটছি আর একটা একটা করে বসাচ্ছি। আমি না একসাথে সবকিছু রান্নার জোগাড় যন্ত্র গুছিয়ে রান্না করতে গেলে আমার অনেক দেরি হয়ে যায়, কারণ আমি একটা তরকারি বসিয়ে আর একটা তরকারি করতে থাকি। তো এদিকে বসিয়েছিলাম পালং শাকের তরকারি, আর এটা হচ্ছে ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। আজকে এটাই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। ওদিকে ঝোলটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ ভাবলাম বোতলে জলগুলো ভরে নিই। দেখতেই পাচ্ছ কতগুলো বোতল জমেছে। দাদাভাই বাড়িতে থাকলে কি হবে, বলি না একটা কোনো কাজ করে না, কতক্ষণ থেকে বলছিলাম যে বোতলের জলগুলো একটু ভরে নাও, তো জল একদম খালি হয়ে গেছে, কিন্তু না, কে কার কথা শোনে। সেই
জন্য আমি ভাবলাম না, যতক্ষণ ঝোলটা হবে ততক্ষণ আমি বরং বোতলে জলগুলো ভরে যেখানে যেখানে যে বোতলগুলো থাকবে সেগুলো সাজিয়ে নিই। বোতল খালি হয়ে গেলে না আমার মাথাটা খারাপ হয়ে যায়, কারণ টেস্টটা যখন পাই আমি মনে হয় যেখানে থাকবো সেখানেই যদি আমার জলের বোতলটা, ডাইনিং এর বোতলগুলো ওখানে রেখে দিয়ে তারপরে এখানে বেডরুমে কয়েকটা রেখে দিলাম টেবিল। এদিকে ঝোলটা প্রায় একদম হয়েই এসছে। ওলকপিগুলো একটু হালকা শক্ত ছিল বলেই আমি এতক্ষণ ধরে ফোটাচ্ছিলাম। তারপরে এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আমি স্নান করব। যেহেতু আমার ঠান্ডা লেগে আছে তার জন্য ঠান্ডা জলে খুব একটা স্নান করছি না, গরম জলেই স্নান করছি। পুজো খাবে, আসো আসো আসো। গাড়ি ঝিকঝিক করে চলে এলো। হ্যাঁ, তুমি কালকে বলেছিলে ফুলকপি ভাজা খেতে ভালো লাগে। তোমার মনের কথা আমি বুঝে গেছি, তাই তোমাকে আমি ফুলকপি ভেজে দিলাম। কেমন হয়েছে ফুলকপি ভাজাটা? ভালো হয়েছে? আচার নেবে নাকি? আচার চাই, আচার। আমার বর আচার ছাড়া খেতেই পারে না, তাই আমার জানলায় দেখো সারি সারি আচারের শিশি। কি আচার নেবে গো? কামরাঙা না জলপাই? দুটোই। দেবো? এটা আমি উল্টে রাখলাম তো একটাই কারণ, যেটুকু তেল আছে এর মধ্যে চলে যাবে। একটা একটা জলপাইয়ের আচার শেষ হয়ে গেল, মানে একটা শিশি, আর এখানে একটা শিশি আছে। প্রচুর খাওয়া হয়ে গেল, আমিও ভাত নিয়ে চলে এসেছি, আমিও খেয়ে নিই। তোমরা তো সবাই মনে হয় আশা করি লাঞ্চ করে নিয়েছো, কারণ আমাদের অনেকটা দেরি হলো। তো চলো লাঞ্চ করে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হবে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে শুতে, আর এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে খুব একটা বাসন জমেনি, কারণ ওকে খেতে দেওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছিল তরকারি, সেগুলো আমি একটা একটা করে ধুয়ে নিয়েছিলাম। আর রান্না করতে করতে যেহেতু আমি বাসনগুলো ধুয়ে নিই, তার জন্য সিঙ্কে খুব একটা জমে থাকে না। আর এঁঠো বাসন আমার সিঙ্কে পড়ে থাকলে প্রচন্ড খারাপ লাগে দেখতে, তাই খাওয়ার পরে পরেই আমি ধুয়ে নিই। যেদিন খুব শরীরটা খারাপ লাগে বা ইচ্ছে করে না সেদিন রেখে দিই। আর এই শীতকালে না এমনিতেই বেলা ছোট, খেয়ে দিয়ে উঠতে উঠতেই অনেক লেট হয়ে যায়, তারপর একটু শুতে না শুতেই অন্ধকার হয়ে যাবে, তারপরে থালা বাসন পড়ে থাকলে খুব খারাপ লাগে। এখন আমিও একটু রেস্ট নেব, তোমরাও সবাই রেস্ট নাও। তো দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।